যে চিন্তা নিয়ে শুরু করেছিলাম সেই চিন্তারও বহুগুণ বেশি আমার টাকা আসতে শুরু করলো। ইভেন আমি যে স্যালারি পেতাম বছর খানিকের মধ্যে আমার স্যালারি ক্রস করে গেল আমার ইনকাম। ঢাকা টু কলকাতা 560 টাকায় কিভাবে যাওয়া যায় সেই সময় আমি শুরু করেছিলাম। তখন আমার কোনো ক্যামেরা ছিল না, আমার কাছে একটা আইফোন ছিল, আইফোন এসি, যেটার স্টোরেজ ছিল 16 জিবি। 16 জিবির মধ্যে 14 জিবি হচ্ছে সিস্টেমে খেয়ে ফেলছিল, 2 জিবি বাকি ছিল। যে কর্পোরেট হাউসগুলোতে যখন স্যালারি বেশি হয়ে যায় তখন একটা ছাঁটাইয়ের মনোভাব দেখা যায় বা সেই ধরনের চিত্র চারপাশে দেখা যায়। উপার্জনের আরেকটা সোর্স আমার বের করতে হবে, সাংবাদিকতা তো থাকবেই। ইউটিউব চ্যানেল দেখতে দেখতে মনে হলো যে আচ্ছা আমি তো ভিডিও নিয়েই কাজ করি, টেলিভিশনে কাজ করছি অনেক দিন ধরে, এই বিষয়গুলোর সাথে আমি পরিচিত। আমরা জোকো ভ্যালির দিকে এগিয়ে যাচ্ছি। পাতা শূন্য হয়ে গিয়েছিল কিছুদিন আগেও, কিন্তু এখন দেখুন একেবারে পত্র পল্লবে ছেয়ে যাচ্ছে ধীরে ধীরে। শীত শেষ হয়ে গেছে, বসন্ত এসেছে এই ডালে ডালে, কিন্তু দেখুন কত সুন্দর পাতা এসেছে, নতুন পাতা এসেছে। সালাউদ্দিন সুমন আমাদের সাথে আজকে আছেন, যিনি নিজের ইউটিউব চ্যানেল, ফেসবুক শো সব জায়গাতে সালাউদ্দিন সুমন নামেই পরিচিত। সুমন ভাই কি ব্লগ করছিলেন? হ্যাঁ, এখানে এসেছি এই প্রকৃতি মানুষ এগুলো নিয়ে কাজ করছি। প্রকৃতি আর মানুষ পেলে আর কিছু লাগে না। আমরা জোকো ভ্যালির দিকে এগিয়ে যাচ্ছি। সুমন ভাই, আপনি আসলে যেটা বলছিলেন যে আসলে আপনার সেই শুরুর পথ চলার শুরুর যে গল্পটা কিভাবে শুরু করলেন, কিভাবে আজকে সালাউদ্দিন সুমন হিসেবে গড়ে উঠলেন? আসলে আজকের যে আমি কন্টেন্ট ক্রিয়েটর বা আমি একজন ইউটিউবার, আরও সহজ করে বললে, আমি কিন্তু কোনোদিন ভাবিও নি যে এটা কখনো আমার পেশা হবে, এটাই আমার জীবিকার মূল উৎস হবে। আসলে আমি তো বলেছি যে আমার কখনো চিন্তাও ছিল না যে সাংবাদিকতা ছাড়া অন্য কিছু করব। আমি দেখছিলাম যে কর্পোরেট হাউসগুলোতে যখন স্যালারি বেশি হয়ে যায় তখন একটা ছাঁটাইয়ের মনোভাব দেখা যায় বা সেই ধরনের চিত্র চারপাশে দেখা যাচ্ছিল। তখন থেকেই আমি চিন্তা করছিলাম যে এর পাশাপাশি কিছু আমার করতে হবে। আমার সামনের জীবনটা যদি আমি নিশ্চিত করতে চাই, উপার্জনের আরেকটা সোর্স আমার বের করতে হবে, সাংবাদিকতা তো থাকবেই। অটোমান সুলতানরা কতটা সম্পদশালী ছিলেন তা বুঝতে হলে প্রবেশ করতে হবে তোপকাপি প্রাসাদের কোষাগারে। কি সুন্দর এই ব্ল্যাক সি, এপাশ থেকেও এই ব্ল্যাক সির বসফরাস প্রণালীর আরেকটি পাশ খুব ভালোভাবে দেখা যায়। এখানে এসে অবাক হতেই হয়, যা কিছুই দেখছি একেবারে সোনা রূপায় মোড়ানো। এইরকম একদিন ইউটিউব চ্যানেল দেখতে দেখতে মনে হলো যে আচ্ছা আমি তো ভিডিও নিয়েই কাজ করি, টেলিভিশনে কাজ করছি অনেক দিন ধরে, এই বিষয়গুলোর সাথে আমি পরিচিত, তাহলে এই কাজটা করলে আমার জন্য মনে হয় ভালো হয়। 2 মাস ভিডিও দেখার পরে আমি দেখলাম যে আমাদের দেশে যারা ট্রাভেল ব্লগিং শুরু করেছেন, ট্রাভেল নিয়ে কাজ করছেন, তারা শুধু প্রাচীন স্থাপত্য বা ইতিহাস ঐতিহ্যের যে জায়গাগুলো আছে বা পুরনো স্থাপনাগুলো রয়েছে সেইগুলোর নান্দনিকতাকেই ফোকাস করছেন। এটার পেছনে যে একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে, ইন্টারেস্টিং কিছু বিষয় আছে, যেই তথ্যগুলো মানুষ জানতে পারে এবং জানা দরকার, সেই বিষয়গুলো মোটামুটি এড়িয়ে যাচ্ছেন। একটা ক্যামেরা ধরছেন, হ্যালো গাইস, হাই গাইস, দেখুন কি দারুণ একটি ভবন, এই পর্যন্তই শেষ। কিন্তু ভবনের সাথে যে সেই প্রাচীন ইতিহাস সেটা অধিকাংশ ক্ষেত্রেই নাই। এটাই আমার মাথায় ঢুকলো। মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ও খুতবা প্রদানের মেম্বারের মধ্যবর্তী এই জায়গাটি রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ। মসজিদে নববী চাঁদের আলোয় এমনই উদ্ভাসিত আজ। আমার মাথায় ছিল এটাই, মির্জাফরের বংশধরকে যদি আমি সামনে নিয়ে আসতে পারি, তাদের আবেগ, অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগা, তাদের যে প্রতিক্রিয়া, সেটা যদি নিতে পারি তাহলে মনে হয় এই কন্টেন্টটা অনেক ভালো হবে, মানুষজন এটা দেখবে। এই বাড়িতেই তারা বসবাস করছেন, পাশাপাশি আরও একটি বাড়ি রয়েছে, এই যে এই বাড়ি, এই দুটি বাড়িতেই বসবাস করছেন মির্জাফরের বংশধরা। আমরা তো অনেক সময় পরিচয় দিই না, বলেই না যে আমরা অমকের বংশধর। আমরা, আমার ছেলেরাই বলে তুমি তো মির্জাফরের বংশধর। ঢাকা টু কলকাতা 560 টাকায় কিভাবে যাওয়া যায়, এটাই
প্রথম আমার ভাইরাল হওয়া ভিডিও। এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি, অনেক কষ্ট করেছি, ভিডিও দিই কোনো ভিউজ আসে না, ভিডিও দিই কোনো ভিউজ আসে না, হতাশ হয়েছিলাম। হতাশ হওয়া যাবে না ইউটিউবিং করতে এসে। খরচ সাশ্রয় করব, তাই আমি নন এসি বাসের টিকিট কাটবো। ভোর 5টায় বেনাপুল স্থলবন্দরে পৌঁছে গেলাম। আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রবেশ করলাম ভারতের পেট্রাপোল বন্দর এলাকায়। এখান থেকে সিএনজি অটোরিকশাতে রওনা দিলাম বনগা রেলওয়ে স্টেশনের পথে। এই রেল স্টেশন থেকে দিনে কয়েকটি ট্রেন কলকাতায় যায়। আমি সকাল 8টার ট্রেনের টিকিট কাটলাম। দেখলেন তো কিভাবে মাত্র 560 টাকায় ঢাকা থেকে কলকাতায় আমি চলে এলাম। সেই সময় আমি শুরু করেছিলাম, তখন আমার কোনো ক্যামেরা ছিল না। আমার কাছে একটা আইফোন ছিল, আইফোন এসি, যেটার স্টোরেজ ছিল 16 জিবি। 16 জিবির মধ্যে 14 জিবি হচ্ছে সিস্টেমে খেয়ে ফেলছিল, 2 জিবি বাকি ছিল। যে চিন্তা নিয়ে শুরু করেছিলাম সেই চিন্তারও বহুগুণ বেশি আমার টাকা আসতে শুরু করলো। ইভেন আমি যে স্যালারি পেতাম, বছর খানিকের মধ্যে আমার স্যালারি ক্রস করে গেল আমার ইনকাম। আমরা যেটা আলোচনাও করছিলাম যে একজন ইউটিউবার হওয়ার পিছনে কিন্তু অনেক ধরনের গল্প থাকে, প্রতিবন্ধকতাও থাকে। তার ভিতরে কিন্তু পরিবারটাও একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি এটা কখনো হয়েছে কিনা? ফ্যামিলি বলতে তখন আমার বাবা মা। তখন আমি বিয়ে করিনি, যখন চাকরি ছাড়ি। আমার বাবা কোনোভাবেই চাকরি ছাড়তে দেবেন না। তিনি শিক্ষক মানুষ, আমি সাংবাদিকতা করি, তার এটা ভালো লাগে। আর তিনি চাননি কোনোভাবেই আমি চাকরি ছাড়ি। উনি সবসময় বলেছেন চাকরি ছাড়ার দরকার নেই। আমি খুব করে বুঝিয়েছি যে আসলে আমার ছাড়তেই হবে, উপায় নেই। আমি যে জায়গাটা তৈরি করেছি, আমি যদি এখন চাকরিটা রাখি তাহলে আমার এই জায়গাটা ছেড়ে দিতে হবে। যাই হোক, আমার বাবাকে বুঝিয়ে চাকরি ছাড়লাম। চাকরি ছাড়ার পরে বিয়ে শাদিও করলাম। বিয়ে করার আগে থেকে ভাবছিলাম, আচ্ছা বিয়ে যে করছি, বিয়ে করার পরে কি ঠিক এইভাবে দেশ বিদেশ ঘুরতে পারবো? শুধু কি তাই, সুরভিকে সাথে নিয়ে ঘুরে দেখেছি সৌদি আরবের গ্রামীণ জীবন, পশুর হাট, এমনকি স্বর্গীয় মরুদ্যানও। সেও আমাকে খুব সাপোর্ট দেওয়া শুরু করলো। আমি চিন্তা করলাম সেও তো আমার সাথে কিছু জায়গায় ভ্রমণ সঙ্গী হিসেবে থাকতে পারে। অনেকেই বলছেন যে কাপল ব্লগ হয়ে যাচ্ছে, আসলে কাপল ব্লগ না। এই জায়গায় আসার পরে গাছগাছালির ফাঁক দিয়ে সেই বিশাল ঝর্ণাটি একটু দেখতে পাচ্ছি। আপনারা বুঝতে পারছেন কিনা? মানুষের মধ্যে মানবতা ছড়িয়ে দেওয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্যেই কিন্তু মূলত তারা এই গ্রামটি প্রতিষ্ঠা করেছেন, যেখানে কোনো ধর্মের বাছবিচার থাকবে না, বর্ণের বাছবিচার থাকবে না, রাজনীতির কোনো বিষয় আশয় থাকবে না। সাধারণ সময় আমরা আসলে একদম শেষের দিকে এসেছি। সেটা হচ্ছে যে একটু জানতে চাচ্ছিলাম যে নতুন যারা এখন ইউটিউব বা ফেসবুকে আসতে চাচ্ছে তাদের বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? পাশাপাশি যদি কেউ চাকরি ছেড়ে দিয়েও যদি ইউটিউব বা ফেসবুককে একটি পেশা হিসেবে নেয়, তো সেই বিষয়ে আসলে আপনার মতামতটা কি? নতুন যারা শুরু করবেন তাদের জন্য শুরুতেই একটা কথা বলে নিই। অনেকেই বলেন যে আমার এই নেই, সেই নেই, ক্যামেরা নেই। আসলে এই ইউটিউবিং বা ফেসবুকিং যেটাই করুক, এটা থাকার জন্য এসব কোনো কিছুরই দরকার নেই। তাহলে কি দরকার? ইচ্ছা। যদি মনের ইচ্ছা থাকে আর কাছে যদি একটা ফোন থাকে যেটা দিয়ে মোটামুটি মানের রেকর্ড করা যায়, তাহলেই কিন্তু যে কেউ এই লাইনে আসতে পারবেন এবং এখান থেকে সফল হতে পারবেন। এবং এই সফলতার কারণে কিন্তু পরবর্তীতে যার আগে কিছুই ছিল না, বলতে আমার এই নেই সেই নেই, তার কিন্তু সব কিছু হয়ে যাবে। আমার পরামর্শ হচ্ছে আপনারা যে কেউ চাকরি ছাড়তে পারেন। চাকরি ছাড়ার আগে যে কোনোভাবে যেই নতুন জায়গায় শিফট করছেন, সেটা ইউটিউবিং হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, সেই জায়গায় আপনার অবস্থান তৈরি করেই পার হতে হবে। গিয়ে আমি অবস্থান তৈরি করব, এটা আত্মঘাতী হতেও পারে। সফল হবেন না এটা বলছি না, কিন্তু এখানে ঝুঁকি থাকবে অনেক, এবং এটা পরবর্তীতে অনেক টেনশন নিতে হবে শুরুর দিকে যে আসলে হচ্ছে না কেন, আমার তাহলে কি হবে। হতাশায় নিমজ্জিত হয়ে যেতে পারেন যদি এই সিদ্ধান্ত নিতে কেউ ভুল করেন।